ধন্যবাদ বন্ধুরা, স্কেচ লাইভ স্টোরিজ ইউটিউব চ্যানেলটির পাশে থাকার জন্য। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি দিব্যদ্যুতি। গল্পটি ভালো লাগলে স্কেচ লাইভ স্টোরিজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি সমর্থন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নতুন নতুন বিভিন্ন স্বাদের ক্লাসিক স্টোরিজ আপনাদের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেবার জন্য। আরেকটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলের অন্য গল্পগুলিও শুনে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজ আপনাদের জন্য একদম নতুন একটি কাহিনী, যা আপনারা আগে কখনো শোনেননি। প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদার কাহিনী কেঁচো। জোয়াকিমকে সেখান থেকে সাহস দিয়ে বিদায় দেবার সময় হঠাৎ চমকে উঠলাম। অন্ধকারে গাছের একটা ঢিবির আড়াল থেকে কি যেন সরে গেল মনে হলো। সেই দিকে যেতে গিয়েও নিজেকে রুখলাম। এই দ্বীপে শত্রুর উপস্থিতি যে আমি টের পেয়েছি তা আর তাকে না জানানোই ভালো। কিন্তু আমাদের আর দেরি করা চলবে না। জোয়াকিমের কাছে জানা গেছে যে তার ইজারার মেয়াদ এই 1952তেই শেষ। সুতরাং বছর শেষ হবার আগেই নতুন ইজারা নিতে হবে। কিন্তু দ্বীপ না খুঁজে পেলে ইজারা নেওয়া হবে কিসের? দ্বীপটা এই বছরেই না খুঁজে পেলেই নয়। কিন্তু খোঁজবার জন্যে সেখানে যাওয়া তো দরকার। ওয়ালিস দ্বীপপুঞ্জে এই বছরের মধ্যে যাব কি করে? পরের দিন সকালে খোঁজ করতে গিয়ে একেবারে চক্ষু স্থির। নরফোক দ্বীপে 14 দিন অন্তর একটি করে প্লেন আসে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড থেকে। আসে শুধু শনিবারে। টেলিগ্রাফও নেই যে অস্ট্রেলিয়া থেকে টেলিগ্রাফে ভাড়া করে একটা সি প্লেন আনাবো। আগের দিনই ছিল শনিবার। প্লেন যা আসবার এসে চলে গেছে। সুতরাং আরও 13টি দিন অপেক্ষা না করে উপায় নেই। কিন্তু 13 দিন বাদেই তো 31শে ডিসেম্বর, বছরের শেষ। কিভাবে যে সেই 13টা দিন কাটলাম তা বলে বোঝানো যায় না। এমন শুভ যোগাযোগের পর শুধু একটু সময়ের অভাবে সব আশায় ছাই পড়বে। সম্ভব হলে বোধহয় সাঁতরেই চলে যেতাম। তার বদলে শুধু হাত কামড়েই 13টা দিন কাটালাম। 31শে ডিসেম্বর প্লেনে জোয়াকিমকে নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছে একটা সি প্লেন ভাড়া করতে ছুটলাম। কিন্তু ভাগ্য সেখানেও বিরূপ। সেখানে রাত্রে যাওয়ার মতো একটা প্লেনও ভাড়া পেলাম না। রওনা হতে হলো বাধ্য হই তার পরদিন সকালে। পাইলটকে বলে দিলাম ওয়ালিস দ্বীপপুঞ্জের ওপর গিয়ে শুধু যেন খানিক চক্কর দিয়ে ফেরে। ভোর না হতেই বেরিয়েছিলাম। দুপুর নাগাদ ওয়ালিস দ্বীপপুঞ্জের মাথায় গিয়ে প্লেনটা চক্কর দিতে লাগলো। জোয়াকিম ও আমি দুজনেই তখন প্লেনের দুদিকের জানলায় মুখ বাড়িয়ে নিচের দিকে চোখ এঁটে বসে আছি। এক রাশ ছোট ছোট পাথুরে দ্বীপ, সব একরকম, আলাদা করে চেনে কার সাধ্য। প্লেনটা একটু নেমে এসে বার কয়েক চক্কর দেবার পরই আমি আনন্দে চিৎকার করে উঠলাম, পেয়েছি ডক্টর জোয়াকিম, পেয়েছি আপনার 7 রাজার ধন মানিকের দ্বীপ। পাইলটকে সে দ্বীপে একধারে খানিকটা ঘেরা বন্দরের মতো সমুদ্রে প্লেন নামাতেও বললাম, কিন্তু বাধা দিল স্বয়ং জোয়াকিম।
বেশ এক সন্দিগ্ধ স্বরে বললেন, করছো কি রস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ দ্বীপ আমার হতে পারে না। হেসে জিজ্ঞাসা করলাম, কেন বলুন তো? কেন? জোয়াকিম একটু বিরক্তির সঙ্গেই বললেন, দেখতে পাচ্ছ না দ্বীপটা দস্তুর মতো সবুজ? হ্যাঁ, দেখতে পাচ্ছি বলেই তো বলছি, এই আপনার দ্বীপ। জোয়াকিম হতভম্ব হয়ে বললেন, তার মানে? মানে এখনই বুঝিয়ে দেব, আগে প্লেনটা নামতে দিন। প্লেন সে দ্বীপের সমুদ্রে নামবার পর মানেটা জোয়াকিমকে বোঝাবার সময় কিন্তু পাওয়া গেল না। এমন আশ্চর্য সৌভাগ্যে এ দ্বীপ খুঁজে পাওয়ার পর তা আবার নতুন করে ইজারা নেবার যেটুকু আশা ছিল, আমাদের প্লেনের মিনিট দুয়েক পরেই আরেকটি অনেক বড় প্লেন নামার সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে গেল। সে প্লেন থেকে আমাদের মতোই ছোট রাবারের বোটে তীরে এসে নামলো, আর কেউ নয়, স্বয়ং সিডনি। আমি তখন সমুদ্রের তীরের ওপরে দাঁড়িয়ে এই দ্বীপ কি করে চিনলাম তাই জোয়াকিমকে বোঝাচ্ছি। একগাল হেসে আমাদের দিকে এগিয়ে আসতে আসতে সিডনি সমস্ত দ্বীপটাকে যেন শুনিয়ে বললেন, মিস্টার দাস না, পৃথিবীটা বড্ড ছোট হচ্ছে। এখানে আপনাকে দেখবো তা তো ভাবিনি। বললাম, আমি কিন্তু জানতাম আপনি আসছেন। বলেন কি? সিডনি বিরাট শরীরটা কাঁপিয়ে হেসে উঠল, আস্তে আস্তে জিজ্ঞাসা করলে, কবে থেকে? সাপের ভয় যেদিন নরফোক দ্বীপে টর্চ নিয়ে বেরিয়েছিলেন সেই দিন থেকেই। তাই থেকে বুঝে ফেললেন? একটু বেশি হেঁয়ালি হয়ে যাচ্ছে না? হেঁয়ালি নয়, ব্যাপারটা অত্যন্ত সোজা। আপনিও জানেন নরফোক দ্বীপে আর যাই থাক সাপ নেই। ও কৈফিয়তটা দিয়ে সেদিন আপনি তাই ভালো করেননি। আমার ঘরে রাত্রেবেলা হানা দিয়ে এসেও একটু ভুল করেছিলেন বোধহয়। ও, কিন্তু এখন বোধহয় ভুল করিনি। সিডনির গলা ক্রমশ কর্কশ হয়ে উঠল। সাপ না থাক, নরফোক দ্বীপে একটা নেংটি ইঁদুর আর ছুঁচো ছিল। সেই দুটো আবার এখানে এসে জুটেছে, তাই সেই দুটোকে তাড়াবার জন্যই এখানে এসেছে। বুঝতে পারছেন বোধহয়? হেসে বললাম, আপনার উদ্দেশ্য খুব সাধু, সন্দেহ নেই। কিন্তু সেদিন রাত্রে ঢিবির আড়াল থেকে সব শুনে ওই নেংটি ইঁদুর আর ছুঁচোর পিছু নিয়েই তো এই দ্বীপের সন্ধান পেয়েছেন। এই দ্বীপটাও যে নেংটি ইঁদুরের না হোক ওই ছুঁচোর, তাও ভুলে যাচ্ছেন কেন? সিডনি আবার হো হো করে হেসে উঠে বলল, এই দ্বীপ তোমাদের? মানে ওই ছোট বৈজ্ঞানিক ডক্টর জোয়াকিমের? আজ কত তারিখ তা খেয়াল আছে? 1953 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। কাল 31 ডিসেম্বর পর্যন্ত জোয়াকিমের ইজারা ছিল এই দ্বীপের উপর। কালকের মধ্যে যখন নতুন ইজারার নিতে পারেনি, তখন আর ইজারা পাচ্ছে কোথায়? আজকের মধ্যেই অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে কাল সকালে এই দ্বীপের অবস্থান জানিয়ে আমরা নতুন ইজারা নিচ্ছি। ডক্টর জোয়াকিম এ কথা শুনে কাতরভাবে বলে উঠলেন, কে হবে তাহলে ডস? সব যে গেল।
তাকে হাত নেড়ে থামিয়ে নিতান্ত নিরীহ কণ্ঠে বললাম, তা ইজারা আপনারা নিতে চান নিন। ডক্টর জোয়াকিমের এই দ্বীপে লুকিয়ে রাখা শুধু গবেষণার জিনিসগুলো আমরা খুঁজে নিয়ে যাই তাহলে। ও, খুঁজে নিয়ে যাবি তোরা? সিডনি হিংস্রভাবে হেসে উঠল। একবার চেষ্টা করে দেখি না। সিডনি তখন পিস্টেল বার করেছে। তার পেছনেও তার প্লেনের দুজন সঙ্গী এসে দাঁড়িয়েছে পিস্টেল উঁচিয়ে। তাদের দিকে চেয়ে যেন ভয় ভয় বললাম, আপনাদের যেন খুঁজতে দেবার ইচ্ছে নেই মনে হচ্ছে। বুঝতে পেরেছিস তাহলে কারণ নেই? সিডনির সে কি উল্লাসের হাসি! সে হাসি থামিয়ে দাঁত খিঁচিয়ে বললে, শোন, নাৎসিদের ফাঁকি দিয়ে এই ছোট বৈজ্ঞানিকটা এখানকার গর্তে সিঁধিয়ে যে গবেষণা করেছে, আর নাৎসিদের ভয়েই যুদ্ধের আগে যা এখানে লুকিয়ে রেখে গেছে, তা আমরা এবার খুঁজে বার করব। ভালো মানুষের মতো বললাম, কিন্তু আমরা না থাকলে লুকোনো জায়গা খুঁজতে একটু অসুবিধা হবে না? খুঁজে হয়তো পাওয়া যাবে শেষ পর্যন্ত, কিন্তু দেরি হতে পারে তো। হয় হবে। সিডনি গর্জন করে উঠল, যতদিন লাগে খুঁজব। এ দ্বীপ তখন আমাদের। কিন্তু এই দ্বীপের দখল যদি না পান? নির্বোধের মতো সিডনির দিকে তাকালাম। হ্যাঁ, না পাবো কি? পেয়ে গেছি। সিডনি জ্বলে উঠল। আমাদের লোক অস্ট্রেলিয়ায় বসে আছে তৈরি হয়ে। খবরটা নিয়ে গেলেই রেজিস্ট্রি। আমরা এখন যদি অস্ট্রেলিয়ায় গিয়ে আমাদের দাবি জানাই? আমার সরল জিজ্ঞাসা। সিডনি চিড়বিড়িয়ে উঠল একেবারে। তোরা গিয়ে জানাবি? দাবি? আমাদের প্লেনটা দেখেছিস? তোদের ওই রুদ্দি প্লেনের ডাবল জোরে চলে। তোদের প্লেন মাঝপথে থাকতেই আমরা পৌঁছে যাব। তাছাড়া অস্ট্রেলিয়ার দিকে তোদের প্লেন একবার চালাবার চেষ্টা করে দেখি না? কতকাল বাদে কে জানে সমুদ্র একটা রোদ্দি সি প্লেন ডুবির খবর শুধু বেরোবে। আমাদের প্লেনে কটা কামান আছে জানিস? যেন সবাই বললাম, থাক, জানবার দরকার নেই আমাদের। তাহলে এখান থেকে খসে পড়াই সুবুদ্ধির কাজ। হ্যাঁ, এবং এই মুহূর্তেই মনে থাকে যেন, অস্ট্রেলিয়ার দিকে প্লেন ফেরালে আর রক্ষে থাকবে না। ভালোই ভালোই যে জ্যান্ত ফিরে যেতে দিচ্ছি, এই ভাগ্যি মনে কর। ধন্যবাদ মিস্টার সিডনি বলে গদগদ হয়ে কৃতজ্ঞতা জানিয়ে হতভম্ব ডক্টর জোয়াকিমকে নিয়ে আমরা আমাদের প্লেনের দিকে চললাম। আমাদের পেছনে পিস্টেল উঁচিয়ে চলল সিডনি আর তার সঙ্গীরা। আমাদের প্লেনে উঠিয়ে বিদায় না করে তারা ছাড়বে না বোঝা গেল। ডক্টর জোয়াকিম যেতে যেতে হতাশভাবে বললেন, কোথায় যাবে দশ? দেখি কোথায় যাই। আমিও করুণ স্বরে বললাম, অস্ট্রেলিয়ার দিকে যাওয়া তো বারণ। হ্যাঁ, অস্ট্রেলিয়া শুধু নয়, নিউজিল্যান্ডেও। পশ্চিমে কি দক্ষিণে কোনো দিকে প্লেন চালালেই মজা টের পাবে। সিডনি হুঙ্কার ছাড়াই বুঝলাম আমার কথাগুলো তার কানে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না, মজার লোভ আর নেই।
পূব দিকেই তাহলে কোথাও যেতে হবে। প্লেনে উঠে পূব দিকে সত্যি সত্যি রওনা হলাম। চালাকি করে লুকিয়ে কোথাও থেকে মুখ ঘুরিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করে এখন লাভও নেই। আমাদের প্রায় সঙ্গে সঙ্গে সিডনির প্লেনও আকাশে উঠে চক্কর দিচ্ছে। কোনো রকমে ফাঁকি দেওয়া সম্ভব হলেও সে প্লেনের আগে অস্ট্রেলিয়ায় পৌঁছানো যাবে না। কিছু দূর যাবার পর জোয়াকিম বুক ফাটা যন্ত্রণার সঙ্গে বলে উঠলেন, কি যে সর্বনাশ হলো ডস! শুধু একটা দিন আগে রেজিস্ট্রিটা যদি করে ফেলতে পারতাম। শান্ত স্বরে বললাম, একটা দিন আগেই রেজিস্ট্রি করবেন, চলুন না। হ্যাঁ, এই দুঃখের উপরেও আর ঠাট্টা করো না ডস। জোয়াকিমের গলায় ক্ষুব্ধ ভর্ৎসনার স্বর। আর ঠাট্টা তো করছি না। ঠাট্টা করছো না? জোয়াকিম যেভাবে আমার দিকে তাকালেন তাতে বোঝা গেল আমার মাথা খারাপ হয়েছে বলেই তার সন্দেহ। একটু রাগের সঙ্গেই তারপর বললেন, হ্যাঁ, একটা দিন আগে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, টাইম মেশিন টেশিন যদি বলে সত্যি কিছু থাকলে যাওয়া যেত। টাইম মেশিনের দরকার নেই, এই প্লেনেই যাওয়া যায়। আর যায় শুধু নয়, আমরা আগের দিনেই সত্যি পৌঁছে গেছি। জোয়াকিম হতভম্ব হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। বললাম, আমার মুখ কি দেখছেন? নিচের দিকে তাকান। প্লেন আন্তর্জাতিক তারিখ রেখা পার হয়ে সামোয়া দ্বীপপুঞ্জের ওপর এখন এসেছে। এই তারিখ রেখার ওপারে এখন 1953 পয়লা জানুয়ারি বটে, কিন্তু পূব দিকে এপারে এখন 1952 সালের 31 ডিসেম্বর। আমরা খানিক বাদেই প্রধানতম শহর ও বন্দর প্যাগোতে নামছি। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব। তাদের মারফত আপনি ও দ্বীপের ইজারা বছরের এই শেষ দিনেও যদি নতুন করে নিয়ে রেজিস্ট্রি করান, আর কেউ তাহলে তারপর ও দ্বীপ ছুঁতেও পারবে না। দুশ্মনদের সব শয়তানি তাহলে ভণ্ডুল। ডক্টর জোয়াকিম খানিক বিমূঢ়ভাবে বসে থেকে হঠাৎ আনন্দে চিৎকার করে উঠে প্লেনের মধ্যেই আমাকে জড়িয়ে ধরলেন। তারপর সে কি উচ্ছ্বাস! হ্যাঁ, সত্যি এই কথাটা আমার মাথাতেই আসেনি ডস। ওয়ালিস আর সামোয়া দ্বীপপুঞ্জ যে পাশাপাশি হলেও আন্তর্জাতিক তারিখ লাইনের দুধারে এ খেয়ালই আমার হয়নি। তোমায় কি বলে যে ধন্যবাদ দেব? হেসে বললাম, ধন্যবাদ আমায় নয়, দিন ওই কেঁচোদের। কেঁচোদের? জোয়াকিম আবার হতভম্ব। হ্যাঁ, সেই কেঁচোদের যাদের অনুগ্রহ ছাড়া অদ্বীপ অমন সবুজ হতো না আজ, আর আমরাও চিনতে পারতাম না শত চেষ্টাতেও। তার মানে এই যে গত মহাযুদ্ধের আগে নাৎসি গুন্ডাদের হাত থেকে বাঁচাতে আপনাকে ও দ্বীপ থেকে সরিয়ে দেবার সময় দ্বীপটা পরে খুঁজে পাওয়ার জন্য ওই বুদ্ধি আমি করেছিলাম। আপনার মনে আছে কিনা জানি না যে মার্কিন মুলুক থেকেই আমি আপনার ও দ্বীপে যাই। আমেরিকার এক কেঁচো পালন কেন্দ্র থেকে কেঁচোর ডিমের গুটি আমি সঙ্গে করে এনেছিলাম। সেই ডিম ভরা গুটি আমি ও দ্বীপে ছেড়ে দিয়ে আসি। জানতাম যে কয়েক বছরের মধ্যেই ওই সব গুটির ডিম থেকে বেরিয়ে সারা দ্বীপ কেঁচোয় ছেয়ে যাবে, আর তারাই নিচের মাটি ওপরে তুলে সমস্ত দ্বীপ উর্বর করে তুলবে। করেছেও তাই।
সেই উর্বর মাটিতেই ঘাসটা গজিয়ে সমস্ত দ্বীপ সবুজ হয়ে গেছে। সেই দেখেই আমিও দ্বীপটা চিনতে পেরেছি। নরফোক দ্বীপে আমি বলেছিলাম 15 বছরে 3 ইঞ্চি হিসেব দেখেই আপনার দ্বীপ আমি চিনব। প্রায় 15 বছর বাদে এ দ্বীপে আমরা এলাম। 15 বছরে কেঁচোরা সাধারণত 3 ইঞ্চি উর্বর মাটি নিচ থেকে ওপরে তুলে জমায় বলেই ও কথা বলেছিলাম। ঘনাদা একটু থামলেন। জিজ্ঞাসা করলাম, আপনার ডক্টর জোয়াকিম তাহলে তার দ্বীপের ইজারা আবার পেলেন? পেলেন বই কি, প্যাগোতে নেমেই তো নতুন করে রেজিস্ট্রি করিয়ে নিলেন। সেখান থেকে সবার আগে অস্ট্রেলিয়ার সমস্ত রেজিস্ট্রি অফিসেও খবর পাঠিয়ে দেওয়া হলো। মুখের গ্রাস হারিয়ে সেই সিডনি নিশ্চয়ই তখন খুব খাপা। গৌর ভোজের শেষে পান মশালাও বাদ দিতে চায় না। জিজ্ঞাসা করলে, আপনার সঙ্গে আর দেখা হয়নি? হয়েছিল, প্যাগোতেই এসেছিল আমার দফা নিকেশ করতে। তারপর আমরা উদ্গ্রীব। ঠিক জানি না, হাসপাতাল থেকে এতদিনে বোধহয় বেরিয়েছে। ঘনাদা হাই তুললেন। আচ্ছা, আপনার ডক্টর জোয়াকিম তার লুকোনো গবেষণার জিনিস খুঁজে পেয়েছেন তো? আমরা এখনো কৌতূহলী। পেয়েছেন? ঘনাদা সংক্ষিপ্ত। অত দামি গবেষণার বস্তুটা কি? আমরা নাছোড় বান্দা। বস্তুটা কি? ঘনাদা অবজ্ঞা ভরে আমাদের দিকে তাকালেন। বস্তুটা কি তোমরা বুঝবে? না বুঝি শুনতে দোষ কি? আমাদের সবিনয় নিবেদন। বস্তুটা একটা অঙ্ক। ঘনাদার মুখে অনুকম্পা মিশ্রিত তাচ্ছিল্যের হাসি। অঙ্ক? হ্যাঁ, স্রেফ একটা অঙ্ক, যার কিছুটা কষা বাকি রেখে জোয়াকিমকে পালাতে হয়েছিল। পুরনো কাগজপত্র উদ্ধার করে এখনো তিনি যা কষছেন। একটা অঙ্কের জন্য এত? আমাদের সন্দেহ মিশ্রিত বিস্ময়। হ্যাঁ, একটা অঙ্কের জন্যে। একটা অঙ্কের কি দাম হতে পারে ভাবতে পারো? ঘনাদা আবার উত্তেজিত। E=mc², অঙ্কটার কথা কখনো শুনেছ? না শোনাই যুক্তিযুক্ত বুঝে তার দিকে সসম্ভ্রমে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার অঙ্ক বুঝি ঘনাদা? না। ঘনাদা ঝাঁকিয়ে উঠলেন। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের অঙ্ক। ওই একটা অঙ্কে দুনিয়ার সব মানেই পাল্টে গিয়েছে। ডক্টর জোয়াকিমের অঙ্ক তার চেয়েও জটিল সূক্ষ্ম। সে অঙ্ক কষা হয়ে গেলে মানুষের হাতে কি ক্ষমতা যে আসবে তা কেউ ভাবতে পারে না। এই মেসে বসেই রাজা উজির যা চাই তাই হতে পারবে। শিবু হঠাৎ রসভঙ্গ করে বসল। হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে। আপনার নুরুদ্দিনকে হুকুম পাঠিয়েছেন নিশ্চয়। ঘনাদা, কিচিন্দে যাওয়া না হয়ে ভালোই হলো। অ্যাঙ্গোরা খাসির মাংসটা প্রাণ ভরে খাওয়া যাবে, কি বলেন? কেমন করে যাবে? নুরুদ্দিন তো খাসি তৈরিই রেখেছিল, কিন্তু সবাই কিচিন্দে যাচ্ছি জেনে তাকে বারণ করে দিতে হলো যে যা অভিমানী লোক, ওর কাছে আর কিছু কখনো চাওয়াই যাবে না।
অম্লান বদনে বলে ঘনাদা শিশিরের দিকে হাত বাড়ালেন। গলাটা কেমন শুকনো শুকনো লাগছে, কেন বলো তো হে? আগে বুঝেছি বলে শিশির সিগারেটের টিন আনতে ছুটল।